হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ। আমি প্রণয় এবং আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি 2025 সিরিজ। তোমরা সকলেই জানো এই সিরিজে আমি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের অঙ্ক প্রশ্ন সমাধান করে দেই উইথ ট্রিক এবং টিপসের মাধ্যমে। ইভেন এমন কতগুলোর অঙ্ক রয়েছে আমরা উইদাউট পেন পেপারেও করি। যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ হতে চলেছে, কেননা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক আমি বেসিক থেকে অ্যাডভান্স পুরো ক্লিয়ার করে দিই। আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে। তার সাথে বলতে চাই ভিডিওটি পুরোটাই দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে বেল নোটিফিকেশন অল করে নেবে, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন তোমরা পেতে পারো। আজকে আমরা এই সিরিজের 13তম ক্লাস করতে চলেছি, অর্থাৎ আমরা 12টি ক্লাস অলরেডি করে ফেলেছি, যেখানে আমি খুঁজে খুঁজে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের পেপার সেগুলো আমি করাচ্ছি। যাই হোক, ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে সিরিজটি করতে চলেছি তোমরা সকলে দেখো, 21 জানুয়ারি 2021 একটি সিরিজ, সেটি হচ্ছে সেকেন্ড শিফটের। এখানে এমন অনেক কিছু আমি ট্রিক শেখাবো যেগুলো তোমরা কোনোদিনও হয়তো বা শেখোনি এবং নতুন দেখছো। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে। একটি স্কুলে বালক এবং বালিকাদের অনুপাত হলো 3:2। যদি 20% বালক এবং 25% বালিকা বৃত্তি পায়, অর্থাৎ কি স্কলারশিপ পায়, তাহলে বৃত্তি পায় না এমন পড়ুয়াদের সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে বের করে নেব বৃত্তি কতজন পায় বা বৃত্তি কতজন পায় না। প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি বি এবং এখানে লিখে নিচ্ছি আমরা জি, বয়েজ অ্যান্ড গার্লস। তো আমি চেষ্টা করব সবচেয়ে শর্টকাটভাবে তোমাদেরকে করানোর। এছাড়াও তোমাদেরকে বোঝানোর জন্য 1-2 লাইন বেশি আমি লিখে দেখাই পরীক্ষায়, সেগুলো লাইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করবে। তো আমি বলে দিচ্ছি কোনটা করতে হবে, দেখে নাও। দেখো 3:2 রয়েছে, অনুপাত 3:2 রয়েছে। এখন এই সংখ্যার 20% বালক। এখন যদি আমি 3-এর 20% বের করতে চাই তাহলে এটি কিন্তু পয়েন্টে চলে আসবে আমাদের। এই কারণে আমাদের কি বুদ্ধি ইউজ করতে হবে, এই 3কে 30 ধরে নিতে হবে 30 এবং 2কে 20 ধরে নিতে হবে। ঠিক আছে। এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন হতে পারে, স্যার আমি 30 এবং 20 কেন ধরলাম? দেখো, আমরা অনুপাতকে এমনভাবে লিখব যাতে পুরনো অবস্থায় অর্থাৎ 3:2 রেশিওতে আমরা বের করতে পারি। দেখো 30 এবং 20 অনুপাতে রয়েছে, আমরা যদি 0 কেটে দেই, ক্যান্সেল আউট করে দেই, ঘুরে ফিরে আমাদের 3:2ই আসবে। অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই, তুমি 300 ধরতে পারো, 3000 ধরতে পারো, তোমার অঙ্ক করার সুবিধার জন্য এটি ধরা হলো। এখন বলছে বালকের মধ্যে 20%, অর্থাৎ 30-র মধ্যে 20% কত হচ্ছে বের করছি আমরা, আবার 20-র মধ্যে 25% আমাদের কত হচ্ছে বের করে নেই। কাটাকাটি করলে দুটো শূন্য কেটে যায়, 3×2 = 6 আসছে আমাদের, ইস্টু তারপরে কত 4×25 = 100, 4×5 = 20। তার মানে টোটাল স্টুডেন্ট হচ্ছে বয়েদের 30 জন এবং মেয়েদের কত, গার্লসদের 20 জন। তাদের মধ্যে কি বের করলাম, এই 6 জন, ছেলেদের 6 জন এবং মেয়েদের 5 জন বৃত্তি পায়। বলেছে তাহলে বৃত্তি পায় না এমন পড়ুয়ার সংখ্যা কত? তাহলে দেখো 30 জন ছেলে আছে, তার মধ্যে 6 জন ছেলে বৃত্তি পাচ্ছে, তাহলে বৃত্তি কে পাচ্ছে না? 24 জন ছেলে। আবার গার্লসদের মধ্যে 20-র মধ্যে 5 জন বৃত্তি পাচ্ছে, তাহলে অবশ্যই 15 জন বৃত্তি পাচ্ছে না, হয়ে গেল। এখন বলেছে পড়ুয়াদের সংখ্যা কত। দেখো আমরা কিন্তু সেপারেট বের করলাম, তাহলে অ্যাকচুয়াল পড়ুয়াদের সংখ্যা কত? অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে 39। এটা আমাদের অ্যান্সার হতে পারতো, বাট এখানে আমাদের শতাংশ হতে চেয়েছে। তাহলে দেখো 39 জন, কতজনের মধ্যে 39 জন বৃত্তি পাচ্ছে না বলো তো? দেখো 30 এবং 20 অর্থাৎ 50 জনের মধ্যে আমরা বুঝতে পারলাম 39 জন বৃত্তি পাচ্ছেন না। শতাংশের জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই কিন্তু আমরা দেখবো অ্যান্সারটা বেরিয়ে আসবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, এখানে যে সংখ্যাটি ধরবা 300 ধরতে পারো, যদি 300 ধরো, 300 + 200 500, তাহলে এখানে হয়ে যাবে 500। আর উপরে কত হয়ে যাবে, এখানে 0 বাড়বে, এখানে 0 বাড়বে। যে যেভাবে সুবিধা পাবে সেভাবে করবে, ওকে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে 3:2 দিয়েও করতে পারো, সেগুলো পয়েন্টে আসবে, তোমাদের যেটা বললাম। এখন কাটাকাটি যদি করে দিই, 2 দিয়ে কেটে যাচ্ছে, 9×2 = 18, অর্থাৎ 78% স্টুডেন্ট কি বৃত্তি পায় না, অর্থাৎ স্কলারশিপ পায় না। দেখো এখানকার বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা শর্টকাটভাবে অঙ্কগুলো করতে পারি। এক্সামের সময় তোমাদের একটি আমি উপদেশ দিব, প্রথমে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
আর যখনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন অতগুলো লাইন তোমাদের করতে হবে না, তোমরা শর্টকাটভাবেই তখন করে নিতে পারবে। একটি বৃত্তের স্পর্শক পি বিন্দু থেকে এ বিন্দুতে যায়। এপি হলো 15 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে আমি একটি বৃত্ত এঁকে নিই। একটা বৃত্ত আঁকলাম আমি এখন যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক মানে বৃত্তকে টাচ করেছে, তাহলে একটি বাহু এরকম রয়েছে যেটা বৃত্তকে টাচ করে চলে গেছে, এটা এই জায়গাটিকে বলবো আমরা স্পর্শক। স্পর্শক কি পি বিন্দু থেকে এ বিন্দুতে যায়, অর্থাৎ স্পর্শক পি বিন্দু থেকে শুরু করে এইভাবে এ বিন্দু আবার এই পাশে আবার চলে যায়, সেটা বলেনি আমাদের, বলেছে পি বিন্দু থেকে এ বিন্দুতে যায়। এপি হলো, অর্থাৎ এই এপির মান দিয়েছে 15 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ মানে কত জানি আমরা, এই যে এটা যদি বৃত্তের সেন্টার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের এটা হলো, বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে পি থেকে বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই কেন্দ্রটার দূরত্ব কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। খুবই একটি সিম্পল অঙ্ক। আমরা যদি ত্রিকোণমিতির কতগুলো ট্রিপলেট মনে রাখি তাহলে কিন্তু অঙ্কটা আমরা নিমেষেই মুখে মুখে করে দিতে পারবো। আমরা একটা ট্রিপলেট জানি 5, 15 8, 15 এবং 17। দেখো 8 বাহু রয়েছে, 15 বাহু রয়েছে, তাহলে এই অতিভুজটা সর্বদা আমাদের 17 সেন্টিমিটার হতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপলেটের ম্যাজিক। কিসের ম্যাজিক? ট্রিপলেটের ম্যাজিক। এখন যদি তোমরা বলতে চাও স্যার আমি ট্রিপলেট মুখস্থ আমার থাকে না বা মনে রাখতে পারি না, তার জন্য বিকল্প কি আইডিয়া রয়েছে? তো বিকল্প আইডিয়া এটাই রয়েছে, দেখো এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে, অর্থাৎ এখানে আমরা কি পিথাগোরাসের থিওরেমটা ইউজ করতে পারবো। পিথাগোরাসের থিওরেমটা কি আমরা সকলেই জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতি স্কোয়ার। তার মানে অতি স্কোয়ার আমি লিখে নিচ্ছি, অতি স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব 8কে ধরছি, 8-এর স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 64 প্লাস এই যে আমি ভূমিকে 15 ধরছি, স্কোয়ার দেয়নি, হ্যাঁ ভূমিকে 15 ধরেছি, 15 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 225। এখন এই স্কোয়ারটার জন্য কি করব, আমরা রুট করে দেব। এই দুটোর যোগফল আসছে কত আমাদের, এই দুটোর যোগফল আসছে আমাদের 289। এখন যদি 289-এ রুট করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 17। অর্থাৎ এটি তো জানতে চেয়েছে আমাদের কেন্দ্র থেকে, এটাকে যদি আমি ও ধরি তাহলে ওপি এর মান কত, তা ওপি এর মান বেরিয়ে গেল আমাদের 17 সেন্টিমিটার। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল। তো তোমাদের দুটো প্রসেস দেখালাম, একটা হচ্ছে শর্টকাট প্রসেস এবং একটি হচ্ছে নর্মাল বলতে বেসিক প্রসেস। আমি চাইবো তোমরা এই শর্টকাট প্রসেসটি ইউজ করবে, অর্থাৎ ট্রিপলেট। তোমরা চাইলে গুগলে গিয়ে ত্রিকোণমিতির ট্রিপলেট সার্চ করো, তোমাদের কাছে এই 15 থেকে 16টা ট্রিপলেট বের হবে, অতগুলো পড়ার দরকার নেই। তোমরা জাস্ট 10টা ট্রিপলেট ভালো করে ইয়াদ করো, মুখস্থও করতে হবে না, জাস্ট মনে রাখো, দেখবে তাহলে এই সমস্ত অঙ্কগুলো তোমরা নিমেষেই করতে পারবে। এছাড়াও ত্রিভুজের অনেক অঙ্ক রয়েছে, সেখানেও আমাদের ট্রিপলেট প্রয়োজন হয়। ঠিক, দুটি সংখ্যার লসাগু 78। আমার একটু সর্দি লেগেছে, যাই হোক আওয়াজটা তুলনামূলক মনে হয় কম আসছে, তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো স্যার আওয়াজটা মেবি কম আসছে, অথবা অনেক স্টুডেন্ট আমাকে অভিযোগ করে স্যার ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসছে। তাদের জন্য বলছি ভাই তোমরা কি করবে, ইউটিউব দেখছো আমার ভিডিওটি, সেখানে সেটিংস অপশন থাকবে, সেটিংস অপশনে গিয়ে তোমরা কী করবে ভিডিও কোয়ালিটিটাকে একটু তুলনামূলক হাই করে নেবে, অ্যাডভান্স করে নেবে, ঠিক আছে, হাই করে নেবে, দেখবে ভিডিও কোয়ালিটিটা খুবই ভালো হয়ে যাচ্ছে তখন। কেননা অনেক সময় আমাদের ম্যানুয়াল করা থাকে, বলতে অটো করা থাকে, যেখানে যেই রেজলিউশন ধরছে সেই রেজলিউশনেই চলছে, দেখা গেল এই ভিডিওটি 144 রেজলিউশনেও চলতে পারে, ঠিক আছে, তো ওখানে গিয়ে চেঞ্জ করে নেবে। দুটি সংখ্যার লসাগু 78, তাদের গসাগু হচ্ছে 13, একটি সংখ্যা হয় 26, তবে অপর সংখ্যাটি কত? তো এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ এটা একটা কোশ্চেন আমাদের। ওকে, তোমরা যাদের এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারটি অসুবিধা রয়েছে তারা কিন্তু আমার প্লেলিস্টে গিয়ে একটু কষ্ট করে খুঁজে নাও এলসিএম এবং এইচসিএফ, সেখানে আমি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করেছি। অনেক স্টুডেন্ট এইচসিএফ ঠিকঠাক করতে পারে না, এলসিএম করতে তার দেরি হয়, তারা কিন্তু ভিডিওটি দেখতে পারো, খুবই একটি উপকারী ভিডিও, মেবি খুবই ইউজফুল, ঠিক আছে। তো সেখানে আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি। আমি আবার বলছি, দেখবে সব সময় আমাদের ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, অর্থাৎ দুটো সংখ্যার যদি আমি গুণফল করি তাহলে সেটি এলসিএম অর্থাৎ লসাগু এবং এইচসিএফ গসাগুর গুণফলের সমান হয়,
ঠিক আছে। এখন সংখ্যা তিনটিও থাকতে পারবে, সেটা কোশ্চেন ভ্যারি করবে। এখানে বলেছে যদি একটি সংখ্যা 26 তাহলে অপর সংখ্যাটি কত, তার মানে নিশ্চয়ই দুটো সংখ্যা রয়েছে, তার মানে দুটো সংখ্যার গুণফল কি, লসাগু এবং গসাগুর গুণফলের সমান। প্রথম সংখ্যা আমাদের বলে দিয়েছে 26 এবং সেকেন্ড সংখ্যা আমরা জানি না, আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। এলসিএম কত 78 এবং এইচসিএফ 13। আমরা কিন্তু সমান সমানের এপাশ ওপাশ কাটাকাটি করতে পারি, বাট দেখো এখানে গুণ চিহ্ন রয়েছে, বলে দিচ্ছি গুণ চিহ্ন রয়েছে, তাহলে কি আমরা উভয় পাশে কাটাকাটি করতে পারি। তাহলে 13 দুগুনি 26, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে আমাদের কত আসছে 39। অথবা কিন্তু আমরা এইভাবে 26টিকে এখানে নিয়ে এসেও এইভাবে ভাগ করে দেখতে পারি। দেখো ঘুরে ফিরে একই হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দাও 39, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 39, অর্থাৎ সি নাম্বার কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? তো অবশ্যই একটি লাইক করে দাও যদি ভিডিওটি ভালো লাগে, বন্ধুবান্ধব আত্মীয় প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিডিওটি দেখে উপকৃত হয়। তোমরা এইটুকু আমাকে সাপোর্ট করতেই পারো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নেবে, কেননা তোমাদের জন্যই আমি খাচ্ছি এবং তোমরাও আমাকে কিছুটা সাপোর্ট করো যাতে ইন ফিউচার তোমাদের জন্য আরও কিছু আমি আনতে পারি। এটাকে বড় থেকে ছোট আকারে লেখো। তো আমি প্রথমে ভগ্নাংশগুলোকে তুলে নিচ্ছি। দেখো একটা ভগ্নাংশকে বড় থেকে ছোট আকারে লিখার বা কোনটা ছোট কোনটা বড় ওগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের ফ্র্যাকশনের অনেকগুলো নিয়ম আমরা জানি। একটা কি ডিফারেন্স সেম করা লাগবে সবগুলোর, একটা কি হরগুলো লসাগু করে গুণফল। তো আমার মনে হচ্ছে দেখো এখানে ডিফারেন্স কত রয়েছে, 2 রয়েছে, এখানে ডিফারেন্স 4 রয়েছে, এখানে ডিফারেন্স 3 রয়েছে। দেখো তিনটি ভিন্ন ভিন্ন ডিফারেন্স, তো বিভিন্নভাবে গুণফল করতে হবে, দরকার নেই, এটা ভুলে যাও। তোমরা জাস্ট কী করবে, লসাগু করে নেবে, হরগুলো লসাগু করে নেবে। 3 সাথে 21, 21 5 হয়ে যাচ্ছে আমাদের 105। এখন গুণ করে নাও, লসাগু করে তাকে দিয়ে গুণ করে দাও, ফ্র্যাকশনের সাথে গুণ করে দাও সবগুলোর সাথে, তাহলে যেটা আমার সংখ্যা বেরোবে সেটাই আমাদের অ্যাকচুয়াল বড় বা ছোট। ঠিক আছে, 5 দিয়ে যদি কাটছি তাহলে আমাদের 21 আসছে, এখানে হয়ে যাচ্ছে 42। 7 দিয়ে কাটছি, 7 একে 7, 5 7 35, 3 15 45। 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 5 15, অর্থাৎ এখানে 35। আমরা বুঝতেই পারছি পরিষ্কার আকারে বড় থেকে ছোট বলেছে, বড় অবভিয়াসলি আমাদের এই সেকেন্ড ফ্র্যাকশনটা। 7 ফ্র্যাকশন মানে কি 3/7। দেখো 3/7 কোথায় কোথায় রয়েছে, দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দেন কি করতে পারি, এর ছোটোকে 2/5, দেখো 2/5 এখানে নেই, তার মানে এটা ভুল, 2/5 এখানে রয়েছে। দেখো তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেক সময় আমার পরীক্ষা হলে কী করি, তাড়াহুড়োর কারণে অ্যান্সারটি ফুলফিল মিলাই না, এটা কিন্তু সবচেয়ে বড় মিস্টেক করবা তোমরা, কেননা সেম টু সেম অপশন কিন্তু অনেক সময় আমরা দেখতে পারি এক্সামিনার আমাদের কি ভ্যাবাচাকা খাওয়ানোর জন্য এক্সামিনাররা আমাদের দিয়ে থাকে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, মিশ্রকরণী হলো খুবই সুন্দর একটি কোশ্চেন, এটা পুরোটির মাথায় থাকবে। যখনই মিশ্রকরণীর বের করতে বলবে তখনই কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একদম বাচ্চাবেলার নিয়মে চলে যাও। আমরা গসাগু কীভাবে করেছিলাম, 1350 কীভাবে করেছিলাম, এভাবে করতাম। তাহলে তুমি চাইলে ছোট দিয়েও করতে পারো বা বড় দিয়েও করতে পারো, তোমার এটা ম্যাটার। হ্যাঁ, তুমি 5 দিয়েও করতে পারো, 2 দিয়েও করতে পারো, ইজ ইওর চয়েস। ওকে, তো দেখবে সবসময় সবচেয়ে যাতে ছোটোটা যাতে আমাদের বের হয়। আমি ধরে নিচ্ছি 5 দিয়ে যদি এখানে করে নিচ্ছি, 5 দুগুনি 10, 5 7 35, 270, 3 দিয়ে 90, আবার 3 দিয়ে 30, 3 দিয়ে 10, 2 দিয়ে 5। দেখো যেহেতু রুটের ভিতর রয়েছে, কী কী রয়েছে, 5 বলতে যেগুলো সংখ্যা কমন একসাথে লিখে নিই, তাহলে 5 একটা রয়েছে, 2টো 5 রয়েছে, তা 2টো 5 লিখে নিলাম। 3 কটা রয়েছে, 2টো রয়েছে পাশাপাশি, 3 2টো লিখলাম, ও 3টি রয়েছে, ইন্টু 2 রয়েছে। তাহলে দেখো আমরা জানি রুট থেকে আমরা যদি রুট বের করি বা বর্গমূল করি, তাহলে দুটো সংখ্যা যদি সেম থাকে তাহলে একটি সংখ্যা বেরিয়ে আসে। এখান থেকে 5 বেরিয়ে এলো, এখান থেকে 3 বেরিয়ে এলো, বাট এখানে 3 এবং 2 একাই রয়েছে, তার মানে এরা রুটের ভিতরেই থাকবে। তাহলে 3 দুগুনি 6, 3 5 15, তার মানে এর মিশ্রকরণই হচ্ছে 15√6। ওকে, ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 200 গ্রামকে 1 কেজি ভগ্নাংশের হিসাবে প্রকাশ করে পাওয়া যায়। খুবই সিম্পল একটা অঙ্ক। 200 গ্রাম, এখানে 200 গ্রাম বলেছে, এখানে 1 কেজি বলেছে, তাহলে আমি 1 কেজিকে গ্রামে কনভার্ট করব। তাহলে 200, যেহেতু 200 গ্রামকে বলেছে কনভার্ট করতে বলেছে 1 কেজির ভগ্নাংশে, অর্থাৎ 1 কেজি মানে 1000 গ্রাম। ডাইরেক্ট কেটে দিলাম 1/5, হয়ে গেল খুবই একটি বাচ্চা অঙ্ক, বাচ্চা লেভেলের, বি নাম্বার কারেক্ট অপশন। ওকে, তো অনেকেরই মনে হতে পারে স্যার এগুলো আমাদের কেন করাচ্ছে, এত সোজা জিনিস কেন করাচ্ছে। দেখো
আমাদের একটা এক্সাম কভার করতে গেলে, তোমরা জানো কি জানো না আমি ব্যাপারটি তোমাদের বলি আজকে, আরআরবি বলো, স্টেটের বিভিন্ন এক্সাম বলো, সেন্ট্রালের বিভিন্ন এক্সামই বলো কেন, যদি 100 মার্কসের একটা এক্সাম থাকে, সেখানে বাচ্চা লেভেলের, আমি বাচ্চাই বলছি, বাচ্চা লেভেলের অঙ্ক দেওয়া থাকবে 10টা, তারপরে একটু স্ট্যান্ডার্ড লেভেল অর্থাৎ হালকা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক দেওয়া থাকবে 20টা, আবার ফুল স্ট্যান্ডার্ড অঙ্ক দেওয়া থাকবে 20টা। এভাবে অঙ্ক দেওয়া থাকে, কেননা যারা এক্সামিনার রয়েছে তারাও জানে যাতে সবাই কম বেশি একটু না অঙ্ক অ্যান্সার ঠিক করতে পারে। এই কারণে কিছুটা সোজা অঙ্ক দেয়, কিছুটা কঠিন অঙ্ক দেয়, তারপরে দেখবা এমন অঙ্ক দেখছো তোমরা খুবই কঠিন, ফুল হার্ট এখানে ধরো 10টা অঙ্ক দিল। এই ফুল হার্ট অঙ্ক যখনই তোমরা দেখবে ক্র্যাক করতে পারছো, তাহলে তোমরা বুঝে নাও তোমাদের চাকরি কনফার্ম। এই তোমার বাচ্চা লেভেলের অঙ্ক, এই ফুল স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক এগুলো করে নিই, যখন দেখবা তুমি হার্ট অ্যান্ড ফুল হার্টের অঙ্কগুলো করার চেষ্টা করছো, ইভেন পাচ্ছ, তখন ভেবে নিবে তোমাদের এক্সাম এইবারেই ক্লিয়ার হতে চলেছে। মেবি ক্লিয়ার? একটি সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ এক্স অতিক্রম করলো একটি নির্দিষ্ট গতিতে। আমি কিছু জানি না গতি কত। যদি একজন দৌড়ে সেই দূরত্বের অর্ধেক, দেখো একজন দৌড়ে গেছে কিন্তু সেই দূরত্বের অর্ধেক অর্থাৎ এক্সের 2 অতিক্রম করে তার দ্বিগুণ সময় অর্থাৎ ওয়াই, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আমি লিখে নিচ্ছি সাইকেলিস্ট, এবং এখানে লিখছি যে রান করছে। তার মানে কি বের করতে বলছে, তাহলে সাইকেলের এবং দৌড়ের গতির অনুপাত অর্থাৎ স্পিড বের করতে বলেছে। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই টাইম। আমরা সকলেই জানি, আমরা প্রি লেভেলে এটা শিখেছি কম্পিটিটিভ এক্সামের, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স, সাইকেলওয়ালা আরোহী কত ডিস্টেন্স গিয়েছে, এক্স কিমি দূরত্ব গিয়েছে একটি নির্দিষ্ট গতিতে, আমি জানি না, এবং এখানে বলেছে তার দ্বিগুণ সময়ে তার পরের জন্য লাগলো, তার মানে নিশ্চয়ই সাইকেলিস্টের ওয়াই সময় লেগেছে ইস্টু যে রান করেছে সে কি করলো, সাইকেল দৌড়ের সেই দূরত্বের অর্ধেক, অর্থাৎ সে তো এক্স দূরত্ব দৌড়েছিল, সে কি করলো এর অর্ধেক গেল, এটা গেল ডিস্টেন্স বাই টাইম। কত লেগেছে? দ্বিগুণ সময় লেগেছে, অর্থাৎ এর তো লেগেছে ওয়াই, এর লেগেছে ওয়াই, বাট তার লেগেছে কি দ্বিগুণ সময় অর্থাৎ 2y। আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে, দেখবা কি হচ্ছে আমাদের, এই যেহেতু এটা নিচে রয়েছে এটা দেখবা ঘুরে ফিরে নিচে চলে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে এক্স বাই ওয়াই ইস টু এক্স বাই 4y। দেখো ওয়াই উভয় পাশে কেটে দিই, আমরা কিন্তু অনুপাতের, ভালো করে মাথায় রাখবা, অনুপাতের বা সমানের উপর এবং উপর কাটাকাটি করতে পারি, নিচ এবং নিচ কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা বজ্রভাবে কিন্তু কাটাকাটি করতে পারি না। এক্স এবং ওয়াই, এখানেও এক্স রয়েছে, এইভাবে কেটে দিলাম, কখনোই কিন্তু সম্ভব নয়, কেননা আমরা ছোটো থেকে শিখে এসেছি কী হয়, এটাকে বলে আমাদের বজ্র গুণন। ঠিক আছে, সবসময় উপরেরটা উপরে নিচেরটা নিচে কাটতে হয়। তাহলে এখানে এক্স কেটে গেল। দেখো 4টা যদি বজ্রগুণ করে নেই, তাহলে 4টা চলে আসবে এখানে, এবং এখানে তো কিছুই থাকবে না, তার মানে 1। তার মানে সাইকেলের স্পিড কত? 4, আর এর স্পিড হচ্ছে 1। এটাই জানতে চেয়েছে, সাইকেল এবং দৌড়ের গতিবেগের অনুপাত কত? 4:1। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল, বাট যারা একটু দুর্বল রয়েছে তাদের জন্য বলছি, দুর্বল যারা অ্যাডভান্স রয়েছে তাদেরকেও বলছি, যে কোনো কোশ্চেন করবার আগে প্রথমে কোশ্চেনটিকে ভালোভাবে অ্যানালাইজ করবে। যদি কোশ্চেন অ্যানালাইজ করতে পারো তাহলেই অ্যান্সার বের করতে পারবে, না হলে অ্যান্সার ভুল করে আসবে। সুন্দর একটি অঙ্ক, যদি P = A ইন্টু M ইন্টু R এবং G = B ইন্টু M R, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ইজুকাল টু না, ইকুয়াল টু, ঠিক আছে, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে ইজুকাল টু বলি। যেমন একটি স্টুডেন্ট আমাকে বলেছিল, প্রিভিয়াস একটি পার্টি আমি দিয়েছিলাম, আমার মনে নেই কোন পার্টি, 55 এসেছিল, তো 55কে কিন্তু ভালো ভাষায় কী বলে? 55 বলে, বাট আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে এটা কি বলি? 55। তো ও আমাকে কমেন্ট করেছিল কথা বলতে পারে না, অঙ্ক করাচ্ছে। যাই হোক, সে হয়তো বা সেই ব্যাপারটি ভাবেনি, একটা লোকাল ল্যাঙ্গুয়েজও থাকতে পারে কারো, অনেকেই জানো না, তোমরা এখন জানলে। আমি নর্থ বেঙ্গল থেকে বিলং করি, এবং কিছু কিছু ভাষা রয়েছে যেগুলো আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবেই বলি, এটাকে যেমন 55 না বলে বলি 55, ঠিক আছে, 20কে 20, বিভিন্ন ধরনের আমরা ওয়ার্ড ইউজ করে থাকি। অঙ্কে আসছি, যেখানে A, B, M, R হচ্ছে মৌলিক সংখ্যা,
আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। কী বলেছে তাহলে পি এবং জি এর গসাগু কত। তো গসাগু লসাগুর ভিডিওটি যদি দেখো তাহলে সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি গসাগু কখন হবে, যেটা দুটো সংখ্যার মধ্যেই কমন থাকবে সেটাই হয়ে যাবে গসাগু। তাহলে পি অ্যান্ড জি এর মধ্যে আমাদের গসাগু কোনটা হয়ে যাচ্ছে আমাদের, অর্থাৎ এইচসিএফ কে হয়ে যাচ্ছে, যেটা দুটোর মধ্যেই কমন রয়েছে। দেখো এম এখানে কমন রয়েছে, এখানেও এম কমন রয়েছে, আরও কমন রয়েছে, এখানেও আর কমন রয়েছে, বি এবং এ কিন্তু কমন নেই। তার মানে বুঝতেই পারছি এদের গসাগু আমাদের হয়ে যাবে এম আর, যেহেতু গুণ রয়েছে এম আর হয়ে যাবে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আমি এখনও তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক করাইনি, তার জন্য খুবই দুঃখিত। আমি সময় একটু তুলনামূলক সময় কমই পাই, তাও তোমাদেরকে চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে ফ্রি অফ কস্টে তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো এখানে শিখে নাও, একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে হয়ে যাবে। আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে কোশ্চেন, আমি আর কোশ্চেনটা লিখছি না। এটাকে আমাদের করতে হবে, ভালো করে মনে রাখো, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরি থেকে একটি মেথড ইউজ করতে হবে। কি বললাম, কম্পোনেন্ডো এবং ডিভিডেন্ডো। আমি স্পেলিংটা জানি না কি ঠিক, বাট তোমরা যদি সার্চ করে দেখতে চাও তাহলে ইউটিউবে দেখতে পারো, আমি কিন্তু করাইনি এটা। হ্যাঁ, কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো, এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে ইউজ হয় সাধারণত। এই মেথডে কি হয় দেখো, এ বাই বি সমান সমান সি বাই ডি যদি থাকে, তাহলে এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি, আবার সি প্লাস ডি সি মাইনাস ডি, আমরা কিন্তু এই মেথডের মাধ্যমে এই পদ্ধতিটা থিওরিটা করতে পারবো, ইউজ করতে পারবো। তো আমি এই থিওরিটা এখানে ইউজ করছি, অন্যথায় অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। তাহলে কি, সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে তো পুরোটিকে ধরে নিচ্ছি এ, এটাকে তুলে নিচ্ছি বি। তাহলে প্রথমে আমাদের কী হবে, এ প্লাস বি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস, যেহেতু বলেছে এ প্লাস বি, বি কে রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা। ওকে, মেবি ক্লিয়ার। আবার এ কাকে ধরেছি, প্রথমটিকে এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, হ্যাঁ ভালো করে মাথায় রাখবে। আবার এই একে লিখব সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস কি সাইন থিটা। যে এখানে যেমন তো সামনে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এবং এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসে মিলে কি হলো, প্লাস হয়ে গেল কস থিটা। একইভাবে উভয় পাশে করে নিচ্ছি আমি, √3 - 1 প্লাস, এটাকে ধরে নিচ্ছি এ, আমি লিখে দিই, এটাকে ধরে নিচ্ছি বি, তাহলে কী হবে √3 + 1, আবার এটাকে ধরে নিচ্ছি √3a মাইনাস পি, হয়ে গেল। চলো এখন তো কস থিটা কেটে যাচ্ছে, আর এখানে সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাবে আমাদের 2 সাইন থিটা বাই 2 কস থিটা। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে এক এক কেটে যাচ্ছে, এবং নিচে কি হচ্ছে, √3 কেটে যাচ্ছে, তাহলে কি হবে -2 হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে এই দুটো √3 রয়েছে, তাহলে 2√3, আর নিচে চলে যাবে মাইনাস কত 2। দেখো উভয় পাশে কেটে দিব 2 2, এই 2 2 কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো আমাদের সাইন থিটা বাই কস থিটা। আমার লেখাটা একটু বাজে, তোমরা একটু মানিয়ে নাও, যাই হোক -3। এখন দেখো সাইন থিটা বাই কস থিটা আমরা মানে কি জানি, সাইন থিটা এবং কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা -3, কিন্তু আমরা জানি না ট্যান থিটা -3-তে হয়, আমরা কি জানি ট্যান থিটা ইজুকাল টু √3, আমরা এটা শিখেছি। ট্যান থিটা √3 মানে হয়ে যাচ্ছে আমাদের ট্যান 60 ডিগ্রি, তার মানেই হচ্ছে √60, কিন্তু সামনে তো মাইনাস রয়েছে, তাহলে কি করব স্যার, তাহলে লিখে নিচ্ছি আমি একটু মুছে নিচ্ছি এই জায়গাটা। প্রচণ্ড সর্দি লেগেছে, সর্দির জন্য ভাবছিলাম ভিডিওটা আগে দিব, বাট সর্দির জন্য দিতেই পারছিলাম না। তো দেখো তাহলে আমরা কী লিখে নিচ্ছি, ট্যান 60 ডিগ্রি সমান সমান -√3, কিন্তু -√3 সেটা কোনোদিনও সম্ভব নয়। ট্যান 60-র মান হচ্ছে √3, কিন্তু এখানে মাইনাস রয়েছে, তাহলে আমরা কি বুঝবো, আমাদের একটি মেথড রয়েছে, দাঁড়াও মনে করছি, কোয়াইডেন্ট রয়েছে, মেবি মেথডটির নাম কোয়াইডেন্ট, অর্থাৎ এই রকম একটি আমাদের চক্র রয়েছে, ঠিক আছে,
এই চক্রটি হচ্ছে এটা হচ্ছে 0 থেকে শুরু, 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার এই জায়গাটা আবার কি হয়ে যাবে 360 ডিগ্রি হয়ে গেল। সবসময় মনে রাখবে এই দুটো জায়গায় যখনই আমাদের অ্যান্সার বেরাবে তখনই আমরা কি করব, এই দুটো জায়গায় যখনই আমাদের অ্যান্সার বের হবে সেটি প্লাস ইউনিটে বের হবে। ভালো করে মাথায় রাখো, যদি এটা প্লাস ইউনিটে থাকতো তাহলে এটা হয়েই যেত, বাট মাইনাস মেথডে মাইনাসে রয়েছে পাওয়ার, আর মাইনাস হবে কখন, এই যে এই সাইডে, এই দুটো সাইডে মাইনাস হবে আর এই দুটো সাইডে প্লাস হবে। আমাদেরকে প্লাসের ঘর চাইনি, আমাদের চেয়েছে মাইনাস। তাহলে 160 থেকে 60 মাইনাস করে দাও, 180 থেকে 60 মাইনাস করে দাও, যেহেতু মাইনাস রয়েছে। দেখো 120, বাট আমাদের কোনো জায়গায় 120 মান দেওয়া নেই, তাহলে আমরা 180কে ধরতে পারবো না। তাহলে কাকে ধরবো, আমরা এই 360কে ধরে নেব তখন। তাহলে 360 মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 300 ডিগ্রি, 300 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার আমাদের হয়ে গেল ডি নাম্বার 300 ডিগ্রি। মেবি ক্লিয়ার হয়েছে? তো দেখো অনেক স্টুডেন্টের হয়তো বা এটা ক্লিয়ার নাও থাকতে পারে, কেননা আমি এই চ্যাপ্টারটি করাইনি তাদেরকে, এবং এই চ্যাপ্টারটি করতে একটু জটিল চ্যাপ্টার, এবং এই পাশে সময়ও পাচ্ছি না। যাই হোক, সময় পেলে আমি এটা করিয়ে দেবো, অবশ্যই নিশ্চিন্তে থাকো। আর এটা দেখে একটু বোঝার চেষ্টা করো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই অ্যাটেন্ড করো পরীক্ষায়। চলো। মহেশ এবং হরিশ যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা একটি ব্যবসায় বিনিয়োগ করেছেন। যদি 3 মাস পর হরিশ তার বিনিয়োগ থেকে 5,000 টাকা তুলে নেয়, তাহলে কোন অনুপাতে তাদের লাভের টাকা ভাগ করা হবে, অর্থাৎ লাভের টাকা কত অনুপাতে তাদের বন্টিত হবে, তারা কত করে পাবে, এটাই জাস্ট চেয়েছে। মহেশ আর হরিশ অনুপাত দিলাম। হ্যাঁ, এখন এটা কিন্তু আমাদের কি হলো, টাকা রেখেছে, কিছু মাস বিনিয়োগ করেছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা আমাদের টোটালি পার্টনারশিপ চ্যাপ্টার থেকে দিয়েছে, অর্থাৎ অংশীদারি কারবার। তোমরা সকলেই জানো একটি অংশীদারি শুরু করতে গেলে আমাদের মাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের টাকাটা 12 মাস অর্থাৎ 1 বছর খাটবে। টাকাটা 1 বছর অর্থাৎ 12 মাস আমাদের টাকাটা খাটাতে হবে, তাহলেই আমি সুদ পাবো। বিভিন্ন জায়গাতে তুমি যদি ব্যাংকে টাকা রাখো, যদি বিভিন্ন স্কিমে রাখো, বিভিন্ন যেমন স্কিম রয়েছে MIS, RD, যাই হোক আমি অতটা জানি না ওখানে ওই ব্যাপারে, তো বিভিন্ন স্কিমে আমরা কি দেখতে পারি, 12 মাসের সুদটা ক্যালকুলেশন করা হয়। তোমরা ব্যাংকে চার্ট দেখতে পারো, ওখানে বড় বড় করে লেখা থাকে এত দিনের জন্য এত %, ওটাই। তো মহেশ 20,000 টাকা রেখেছে, কিন্তু সে তার টাকাটিকে তোলেনি, অর্থাৎ সে 12 মাসই টাকাটিকে খাটিয়েছে। অপরদিকে হরিশ কী করলো, 30,000 টাকা প্রথমে রাখলো, এখন 3 মাস পর 5,000 টাকা তুলে নিল, তার মানে 30,000 টাকা 3 মাস চললো, প্লাস 5,000 টাকা তুলে নিল, মিনিং হচ্ছে 25,000 টাকা। এখন 25,000 টাকা কত মাসের জন্য খাটলো, 12 মাসে অলরেডি 3 মাস খেটে গিয়েছে, অর্থাৎ আমাদের বাকি টাকাটা 9 মাস খাটবে। এখন করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে শূন্যগুলো কেটে দিয়েও কাটাকাটি করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি না চাও তাও কোনো সমস্যা নেই। তাহলে শূন্যগুলো কেটেই দিচ্ছি। দেখো কমার পরে 3টা শূন্য, দেখো 3 জায়গাতেই কমন রয়েছে, তার মানে আমি কমার পরে 3টা শূন্য কেটে দিই এখান থেকে। অনেক স্টুডেন্ট বলবো স্যার এটা কীভাবে কাটলেন, এইভাবে তো করা যায় না, কিন্তু আমরা শর্টকাটভাবে করার জন্য তো শিখতে আসছি না, ওইটাই। তাহলে 12 × 2 = 24, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 240 ইস্টু 3 × 3 হচ্ছে 90, প্লাস 25 × 9 হচ্ছে 225। 90 এবং 225 আমাদের হয়ে যাচ্ছে 315। এখন আমরা এটা কাটাকাটি করে ছোট করে নিতে পারি। আমরা 5 দিয়ে যদি কেটে দেখি, 4 × 5 = 20, 5 × 8 = 40, 48, 6 দিয়ে 3 দিয়ে। আবার দেখো ছোটো করা যাচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে না দিয়ে সে দিয়ে 3 দিয়ে দিই, 3 দিয়ে 16, আবার 3 দিয়ে হচ্ছে 21। দেখো কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে এই যে টোটাল টাকা ইনভেস্ট করার পর যে আমরা লাস্টে সুদটা পেলাম সেটার অনুপাত হবে 16:21, অর্থাৎ এই নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি।
তো অবশ্যই একটু কমেন্টে লিখে জানাও, হ্যাঁ দাদা বুঝতে পারছি। কেননা আমারও তো ওটা বোঝার ব্যাপার থাকে, তোমরা বুঝতে পারছো কি পারছো না, বা কোথায় তোমাদের অসুবিধা সেটাও আমাকে জানাও, নিশ্চিন্তে জানাও। তোমরা হয়তো অনেকেই ভাবছো ফ্রি অফ কস্ট করাচ্ছে স্যার, হয়তো বা আমাদের কমেন্টের রিপ্লাই দেবে না, বাট হেল্প করবে না নেক্সট টাইম। দেখো আমি সবসময় তোমাদেরকে হেল্প করতে চাই, বাট অনেক স্টুডেন্ট কী করে, কোশ্চেন নাম্বার না দিয়েই বলে স্যার ওটার ক্যালকুলেশন কী হলো, বা ওটার তো গুণ এটা হবে, বা ওটার তো অ্যান্সার ওটা হওয়ার কথা ছিল, বা এই সেই। আমি কিন্তু তখন কনফিউজ হয়ে যাই, তোমরা কোন কোশ্চেনের ব্যাপারে বলছো, কোনটা চাচ্ছ, কোনটা বুঝতে চাও। অনেকে বলে স্যার 3 নাম্বার লাইনটা বুঝি নাই, কিন্তু কোন 3 নাম্বারটা ভাই, 10 নাম্বারের 3 নাম্বারটা নাকি 18 নাম্বারের 3 নাম্বারটা? তো সবসময় মাথায় রাখবে কোশ্চেন নাম্বার মেনশন করবে, তাহলেই কিন্তু আমি রিপ্লাই করবো, না হলে নয়। এ দ্বিগুণ দ্রুত কাজ করে বিয়ের থেকে, যদি উভয়ে একত্রে একটি কাজ শেষ করতে পারে 12 দিনে, তাহলে বি একাকী কার্যটা কত দিনে সম্পূর্ণ করতে পারবে? একটু কোশ্চেনটা অন্য বললাম, কার্যটা সম্পূর্ণ করতে কত সময় নেবে, যাই হোক একই কথা লিখে নিচ্ছি। বি বি এ কী করে, দ্বিগুণ দ্রুত কাজ করে বি এর থেকে, তার মানে বি যদি 1 ইউনিট কাজ করে থাকে, এ করেন অবভিয়াসলি 2 ইউনিট। তারা কাজটি কী করবে, একত্রে করবে, অর্থাৎ একত্রে করলে কত ইউনিট, 3 ইউনিট করে কাজ করবে ওরা ডেইলি। এখন কতদিনে কাজ শেষ করতে পারে, 12 দিনে কাজ শেষ করতে পারে, অর্থাৎ 3 × 3 ইউনিট করে করেছে 12 দিনে, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ হচ্ছে 3 × 12 36 ইউনিট। টোটাল কাজের ইউনিট হচ্ছে 36 ইউনিট। এখন বি কাজ শেষ করবে, কিন্তু বি এর এফিসিয়েন্সি তো কী দেখছি, বি এর এফিসিয়েন্সি তো আমি 1 দেখছি, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, মুখোমুখি হয়ে যাচ্ছে, অর্থাৎ 36 দিন। যদি বলতো এ কতদিনে কাজ করবে, তাহলে ভাগ 2 হয়ে গেল, খুবই একটি সিম্পল প্রসেস ছিল, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই যে এই রুটটা কিন্তু টোটালটার উপরেই আমি একটু তুলতে ভুল করে দিয়েছি এখানে, যাই হোক অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় তো আমার ক্যালকুলেশনেও ভুল হয়ে যায়, আমি এটা স্বীকার করি, আমি অন্যদের মতো নই। কারণটা হচ্ছে ক্যালকুলেশন স্বাভাবিক ভুল হতেই পারে, দেখা গেল আমি এমনিতেই অঙ্ক করাই যে সময়ে, সেই সময়ে বাইরের গাড়ি ঘোড়া হইচই চেঁচামেচি থাকে অলরেডি, রাত্রিবেলা আমি অঙ্ক করার সময় খুবই কমই পাই, ঠিক আছে, আজকে যেমন রাতে করছি একটু শান্ত পরিবেশ, বাট যখন আবার দিনে করব তখন হইচই, গাড়ি ঘোড়ার প্যাপু, কিচিরমিচির মানুষের হইচই, হ্যাঁ। তো অনেক সময় কি হয়ে যায়, মাথাটা বলতে ব্রেন অতটা লোড নেয় না, হয়তো বা দেখছি ঠিকই, আমি করছি ঠিকই, কিন্তু ক্যালকুলেশনটা আবার লিখছি আবার ভুল, এরকম কিন্তু আমার সচরাচর হয়েই থাকে। তো ওগুলোও তোমরা আমাকে কমেন্ট লিখে জানাতে পারো, বা কোনো জায়গায় ক্যালকুলেশন একটু গন্ডগোল হলো স্যার বলবা, অবশ্যই স্যার এই জায়গাটা ভুল হয়েছে একটু ঠিক করে দেন, বা কোন এটা কি ঠিক হবে বলতেই পারো, সাধারণ ব্যাপার। 12 নম্বর বলেছে মান খুঁজে বের করো, খুবই একটি সিম্পল অঙ্ক, আমরা এটা করবো না, মুখেই করে দেখবো। 5, 6, 7, 8, 9, এখানে হচ্ছে 9 ইন্টু এখানে কত হয়ে যাচ্ছে, 7 আর 3 10, আর একে 11 আর 5 হয়ে গেল 16, এখানে কত হয়েছে 9 আর 1 10, 7 আর 3 10, 10 10 20, এখানে হয়ে গেল 25। দেখো মুখে আমরা করে ফেললাম, কি তোমরাও পাবে তো? তাহলে কী বেরালো আমরা অন্তিম, 9 × 16 × 25, 9 × 16 × 25। তোমরা সকলে জানো 9 কার রুট, 3-এর রুট, 16 কার রুট, 4-এর রুট, 25 কার রুট, 5-এর রুট, তাহলে 4 5 20, 3 20 60, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার কারেক্ট, মুখেই হয়ে গেল। এনি কনফিউশন? একটি বৃত্তের ব্যাসার্ধ 36 সেমি, বৃত্তটির একটি চাপের দৈর্ঘ্য হলো L, আবার 4L = 3R, তাহলে সেই অংশের ক্ষেত্রফল কত, অর্থাৎ ওই চাপটির ক্ষেত্রফল কত? তোমরা অনেকে বৃত্তচাপ শুনলেই প্রথম অনেক স্টুডেন্ট রয়েছে, তো দেখে নাও, এটা আমার বৃত্ত, এটা আমার বৃত্ত, তোমাদের বৃত্ত হয়তো বা আরও ভালো বেটার হবে, বাট এটা আমার বৃত্ত, হ্যাঁ। একটি বৃত্তের ব্যাসার্ধ 36 সেন্টিমিটার, তা আমি ধরে নিচ্ছি বৃত্তটির, এখান থেকে ধরে নিচ্ছি এটা ব্যাসার্ধ 36 সেন্টিমিটার, এবং বৃত্তটি একটি চাপের দৈর্ঘ্য হচ্ছে L। চাপ কাকে বলে, এই যে যখন আমি একটি খণ্ড বানাবো, আর এই খণ্ডটিকে আমরা বলবো কি, বৃত্তচাপ, বোঝা গেল? এইভাবে জয়েন করে পুরোটি না, কিন্তু এইভাবে 1/4 যেটাকে বলে, এটাকে হচ্ছে আমাদের একটি চাপ। পিৎজার যেমন একটা কানি ভেঙে খেলা বা কেটে দেয় পিৎজা, এইভাবে, যাই হোক ওটাকেই ধরে নেয় প্রত্যেকটা চাপ, পিৎজা একটি বৃত্ত এবং তার প্রত্যেকটা স্লাইস হয়ে গেল আমাদের চাপ। এই চাপের মান বলেছে L, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অবধির মান হয়ে গেল আমাদের L। আবার 4L = 3R, প্রথমে এটাকে ভাঙিয়ে নেই, তাহলে 4L = 3R, তাহলে L = 3R। এই যে আর এর মান, আর মানে তো আমরা সকলেই জানি ব্যাসার্ধ,
আরের মান এখানে বসিয়ে দিই, মান পুট করে দিই 3 ইন্টু 36/4, 4 9 36, 3 9 27, অর্থাৎ এল এর মান 27। সেই অংশের ক্ষেত্রফল কত, এই পার্টের ক্ষেত্রফল কত? আমরা টোটাল পার্টের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে লিখে নিচ্ছি পাই আর স্কোয়ার। এর কত অংশ? এর 27 অংশ। কতর মধ্যে? টোটাল অংশের মধ্যে। যখনই এই ক্ষেত্রগুলো দেখবে চাপের, তখন কোনো একটি স্পেসিফিক পার্টের তোমাকে বের করতে বলবে, সেটি কিন্তু পরিধি। তাহলে ক্ষেত্রফল ইন্টু পরিধি, তাহলে 27। আর টোটাল পরিধি কত? টোটাল পরিধি তো জানি না আমি, 2 πr। তাহলে টোটাল পরিধির মধ্যে 27। যেমন আমরা বলতে পার্সেন্টেজের অঙ্কগুলো করে থাকি, লাভ ক্ষতির অঙ্কগুলো করে থাকি। টোটাল হচ্ছে এত টাকা, তার মধ্যে লাভ হয়েছে এত টাকা, তাহলে 100তে কত? ওকে, পাই কেটে দিব, আর কেটে দিব, তাহলে বেঁচে থাকবে কেবল একটি আর। আর এর মান আমরা জানি 36 ইন্টু 27। দেখো মুখে মুখেই হয়ে গেল। 6 7 42, অর্থাৎ লাস্টের 2 কোথায় রয়েছে? কি ভুল করলাম নাকি আমি? তাই তো মনে হচ্ছে, ভুলই তো করলাম। ওহো, একটা জায়গায় আমি গন্ডগোল করছি, এই 2টাকে তো কাটলামই না আমি। আহা, সরি, আমাকে এটা ইসেই করতে হবে। আবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই দেখো পাই কেটে দিলাম, একটি আর, এখানে 2টি আর, কাটলে বেঁচে থাকে একটি আর। একটি আরের মান কত? 36 ইন্টু 27। নিচে আছে 2, আবার মনে রাখো, মাথায় রাখো, 2 দিয়ে 18, 7 8 56, অর্থাৎ লাস্টে 6 কোথায় রয়েছে? দেখো 6, 3টি জায়গায় আমাদের 6 রয়েছে। তাহলে অ্যান্সার কোনটি হবে? প্রথম থেকে গুণ করে দেখো, 2 1 2, তার অর্থাৎ এখানে হয়ে যাবে আমাদের 4। তো এখানে কোনোভাবে মেলানো যাচ্ছে না, তো ম্যানুয়ালি গুণ করতে হবে। অনেক সময় কি হয়, প্রথমটা এবং শেষটা আলাদা দেওয়া থাকে, আমরা এইভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে গুণ করতে পারি। বাট এখানে আমরা কী করবো, 20 দিয়ে প্রথমে গুণ করো, 18 ইন্টু 20, তারপরে 7 দিয়ে গুণ করো, তাহলে আমাদের বেরিয়ে যাবে 486 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি। তাহলে কোনটা হয়ে গেল? এই নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। যদি রাম একটি কার্য করতে পারে 20 দিনে। এটা একটা খুবই সিম্পল অঙ্ক, বাচ্চা লেভেলের অঙ্ক। তোমাদের আমি সময় দিলাম, নাও 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা এটাকে করো। করতে পারবে কি? তোমরা করে দেখো, চাই তো করো। যদি রাম একটি কার্য করতে পারে 20 দিনে, সেই কাজ কৃষ্ণ করতে পারে 30 দিনে, তাহলে দুজন একত্রে কার্যটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে? খুবই সিম্পল অঙ্ক, তোমরা করো। টাইম কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। যাই হোক, আমিও করে দিচ্ছি। দেখো তোমরা যারা যারা করেছো অ্যান্সারটা মিলিয়ে নাও। তাহলে রাম করে 20 দিনে, কৃষ্ণ করে 30 দিনে। এখন লসাগু যদি করে নিচ্ছি, 30 দুগুণ হয়ে গেল আমাদের 60। এখানে আসছে 3, এখানে আসছে আমাদের 2। কি বাবা, ঠিক আছে তো? একটু মিলিয়ে নাও। দুজনে একই সাথে কাজ করবে, অর্থাৎ টোটাল করবে এরা 5 ইউনিট করে। টোটালি কাজেরই কত শতাংশ, অর্থাৎ কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ। টোটালে দুজনে মিলে কত করে? 5 ইউনিট করে। তাহলে কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে। মেবি তোমাদের সকলেরই ঠিক হয়েছে, তো তাহলে অভিনন্দন। হ্যাঁ, অর্থাৎ সিনেমার অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাট যাদের একটু হলেও অসুবিধা হচ্ছে, তারা কাইন্ডলি আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিওটি একটু দেখে নাও, একটু সময় করে দেখে নাও। বা তোমরা তো রাত জাগোই, তো একটু রাত জেগেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তো আর পুরো কনসেপ্ট আমি শেখাতে পারবো না তোমাদেরকে, তোমার ওটা বেস্ট হবে। তোমরা দেখে নাও, দেখবা হুবহু অঙ্ক করে দিতে পারছো তোমরা। ঠিক, চলো। এক সাইকেল প্রস্তুতকারক বাইসাইকেলের বিক্রয় মূল্য 50% কম দেন, তখন সাইকেলের বিক্রয় 800% বৃদ্ধি পায়। প্রথমে প্রস্তুতকারকের লাভ হচ্ছিল 140%, তাহলে এখন কত শতাংশ লাভ হবে? যারা বুঝতে পেরেছো তারা এইটুকুই জানো, বুঝতে পারলে যারা এক্সপিরিয়েন্সড রয়েছে, অ্যাডভান্স রয়েছে, এই লাইনটা কিন্তু আমাদের ফাও দিয়েছে। 800% বৃদ্ধি পায় না 100% বৃদ্ধি পায়, আমি কিন্তু বুঝবো না। কি করছে? বিক্রয় মূল্য কম রেখেছে 50%, আগে লাভ হতো 140%। আমি এটা দুটো প্রসেসে করাবো, যার যেটা ভালো লাগবে সেটা ইউজ করবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যার যেটা ভালো লাগবে। তাহলে 140% মানে কি? আমি যদি এটা ফ্র্যাকশনে কনভার্ট করি, 140%-এর জন্য 100, 0 0 কেটে গেল, কাটলে 7 14 5 10 হয়ে গেল। তার মানে কি বুঝতে পারছি? 5 হচ্ছে সিপি, অর্থাৎ ক্রয় মূল্য, 7 টাকা হচ্ছে লাভ। তার মানে সিপি আর এটা হচ্ছে এসপি। লাভ করেই তো সে বিক্রয় করবে। তাহলে 5 টাকা দিয়ে যদি সে কেনে, তাহলে 5 7 12 টাকা সে বিক্রয় করবে। কিন্তু সে কি করলো? বিক্রয় মূল্য 50% কমিয়ে দিল।
সিপি তো 5 টাকাই রয়েছে, কিন্তু কি করলো, এসপি 50% কমিয়ে দিল, অর্থাৎ করে দিল 6 টাকা। 50% মানে হাফ, অর্থাৎ 6 টাকা। তাহলে এখন কত টাকা লাভ হবে দেখো তো ভাই, তাহলে কত টাকা লাভ হবে? 1 টাকা লাভ হবে। কার মধ্যে? 5 টাকার মধ্যে, কেননা 5 টাকা দিয়ে কিনে আমি 1 টাকা লাভ করবো, ইন্টু শতাংশের জন্য 100, 5 কুড়ি 100, মুখে মুখেই হয়ে যাচ্ছে 20%। ওকে, এখন সেকেন্ড নিয়ম দেখো, যার যেটা ভালো লাগবে সেটা। তো 140 টাকা আমরা ধরে নিচ্ছি, 100 টাকা দিয়ে সে কিনেছে সিপি, এসপি 140% লাভ করেছে। তার মানে 100 টাকায় কিনে সে 140% লাভ করেছে, তার মানে সে 240 টাকায় বিক্রি করছে। মেবি ক্লিয়ার? 100 টাকায় কিনে সে 240 টাকায় বিক্রয় করছে। এখন বিক্রয় মূল্য 50% কমিয়ে দিল, কিন্তু কিনছে তো 100 টাকাতেই, কমিয়ে দিল, অর্থাৎ 120 টাকাতে কমিয়ে দিল। কত লাভ হলো? 20 টাকা লাভ হলো। কার মধ্যে? সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়, অর্থাৎ 100 ইন্টু শতাংশের জন্য 100, কেটে গেল 20%। কি দুটোই তো সেম নাকি? তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুটোই ভালো প্রসেস, দুটোই বিভিন্ন, বলতে জটিল অঙ্কে দুটোই বিভিন্ন অপরিহার্য গুরুত্ব এদের, বিভিন্ন অঙ্কে বিভিন্নটা ইউজ করবো আমরা। এই কারণে দুটো প্রসেসই শিখে রাখো। যখন দেখবে অঙ্কটি বড় হচ্ছে এইভাবে, তখন ফ্র্যাকশন দিয়ে করবে, দেখবে ছোটো হয়ে যাবে। আবার যখন ফ্র্যাকশন দিয়ে দেখা যাচ্ছে বুঝছি না বা অঙ্কটা হচ্ছে না, তখন এইভাবে করবে, দেখবে মিলে যাবে। ঠিক আছে, 20% সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকা 2 বছরে 1348.32 টাকায় পরিণত হবে? তার মানে কত শতাংশ চক্রবৃদ্ধি সুদ বলেছে ভাই? তোমরা যদি এটা ট্রি মেথডে করো তাহলে কিন্তু একটু সময় লাগবে। আমি একটি তোমাকে মেথড শেখাচ্ছি, অর্থাৎ আমি যেই মেথডে তোমাদের অঙ্ক করাই সাধারণত সেই মেথডটি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ এ। কত টাকা? 1200 টাকা। সে ঘুরে ফেলে কত টাকা, এখানে ইস্টু দিয়ে রাখি, ঘুরে ফেলে কত টাকায় বিক্রি করলো? 1348.32। ঠিক আছে, এই পয়েন্ট দুটো তুলে দিলে কী হবে? নিচে 100 আসবে আমাদের। 100টিকে যদি বর্গগ্রহণ করে দিই তাহলে কী আসবে আমাদের বলো তো? 100 তো এখানে উঠে যাবে, আর এখানে দুটো শূন্য বেড়ে যাবে। এটাকে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে কাটতে পারলেই তুমি অঙ্কটা করতে পারবে। তুমি যদি 2 দিয়ে কাটো তাহলে কিন্তু অঙ্ক করতে সময় লাগবে। যেটা মোস্ট প্রবাবিলিটি আছে বড় সংখ্যা দিয়ে কাটার, সেটা দিয়ে কাটবে। দেখো এটা 2 তো 6 দিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 2, 1 2 3 4। আবার এটা যদি 6 দিয়ে কাটি, 6 দুগুনি 12, 2 4 7 2। ঠিক আছে, আবার এটাকে যদি আমি 4 দিয়ে করি, দেখো 4 দিয়ে, এটা কিন্তু 6 দিয়ে করলাম, হ্যাঁ মনে রাখো। এটাকে 4 দিয়ে যদি করি দিই, 4 দিয়ে 5, 1 2 3, আর এখানে 4 5 20, 5 6 1 8। এটাকে আবার কি দিয়ে কাটা যায় দেখো তো? এটাকে 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 5 0 0 is to 2 8 0 9। কিন্তু দেখো আর তারপরে কিন্তু আর কোনো কাটাকাটি যাচ্ছে না বা ভাগ যাচ্ছে না। দেখো তোমরা শত চেষ্টা করার পর কিন্তু আর ভাগ যাবে না। তাহলে বুঝে নেবে এটা একটা রুট সংখ্যা। তোমরা বুঝতেই পারছো, এমন একটি সংখ্যা থাকবে যেটা তুমি দেখেই বুঝতে পারবে এটা একটা রুট সংখ্যা, বা এমন একটি সংখ্যা থাকবে যেটা দেখে বুঝতে পারবে এটা একটা কিউব সংখ্যা। দেখো এটা রুট সংখ্যা রয়েছে। কী কারণে বুঝলাম রুট সংখ্যা রয়েছে? অলরেডি বলে দিয়েছে 2 বছর। যখন টাইম আমরা কি করি, প্রিন্সিপালের উপরে এইভাবে টাইম লিখে করি না অঙ্কগুলো, তার মানে তার মাথায় থাকে, অর্থাৎ সেটাকে যদি আমি ঘুরে বেরিয়ে লিখে নেই সেটা রুটে চলে যাবে। মেবি ক্লিয়ার? তাহলে এটা নিশ্চয়ই আমাদের রুট হবে, স্কোয়ার রুট। যদি 3 বছর থাকলো তাহলে কিউব হতো এখানে, কিন্তু 3 বছর তো নাই, তাহলে রুট হবে অবভিয়াসলি আমাদের। তাহলে এটা কত? এটা হচ্ছে 50-এর, এটা হচ্ছে 53-র। চক্রবৃদ্ধি কত শতাংশ? শতাংশ হয়েছে, তার মানে 50 টাকা ছিল আমার অ্যাকচুয়াল, হয়ে গেল 53 টাকা। কত পেলাম সুদ? আমি 3 টাকা পেলাম। কার মধ্যে পেলাম? 50%-এর মধ্যে পেলাম, ইন্টু 100, 50 দুগুনি 100, অর্থাৎ 3 দুগুনি 6% আমাদের হয়ে গেল সুদ। 3 দুগুনি 6% হয়ে গেল আমাদের সুদ। যদি বলতো কত বছরের জন্য, যদি এটা দেখা গেল এটা দিত না আমাদের, তাহলে এটা করার আরও সহজ রয়েছে। এইভাবে করলাম, এত দূর আসলাম, আসার পর এই সংখ্যাগুলোকে দেখবে ভালো করে, সংখ্যাগুলো কি রুট না কিউব। দেখো এটা রুট সংখ্যা, তার মানে টাইম ছিল 2 বছরের। যদি সংখ্যাটি কী থাকতো? 125 থাকতো, তাহলে বুঝতেই পারছি এটা 5-এর কিউব, তার মানে 3 বছরের জন্য এটা ছিল। কিন্তু এটা 2500 রয়েছে, আমরা বুঝতেই পারছি এটা রুট সংখ্যা, তার মানে 2 বছর, এবং সুদের হার তো বেরিয়ে ফেলো 6%। ওকে, দেখো একটা অঙ্কতে আমি দুটো অঙ্ক শেখালাম। এই কারণে যারা
বোকা থাকবে তারা কি করবে, ভিডিওটি স্কিপ করে করে দেখবে, তারা কিন্তু সব চাইতে বোকা। কারণটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের মাঝখানে আমি কিন্তু বিভিন্ন ছোটোখাটো ট্রিক্স তোমাদের শেখাই, যেটা কিন্তু তোমরা অন্য জায়গায় পাবে না। আমি বারংবার বলছি, যেটা তোমরা অন্য অন্য জায়গায় তোমরা খুঁজে পাবেই না। কোনো টেনশন রাখো না, জাস্ট একটা বছর আমার উপর ছেড়ে দাও, আমার যেগুলো যেগুলো অঙ্ক আমি করাচ্ছি যে সেগুলো করো, মেবি ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো অঙ্ক যে করাচ্ছি আমি, এগুলো অঙ্ক কিন্তু হুবাহু না আসলেও এই টাইপের কিন্তু অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে চলেছে। এটা কিন্তু রেকর্ড, প্রত্যেক বছরই এরকম দেখেছি আমি, সেটা এক দুবার নয়। 2^10 - 3^10 বাই 5^10 - 6^10 এর সরল করতে বলেছে। কি হবে, একটি ধনাত্মক মূলত সংখ্যা বেরোবে নাকি একটি ঋণাত্মক মূলত সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক মূলত সংখ্যা বা নির্ণয় করা যাবে না। তো আমরা এই অঙ্কটিকে সলভ করব না। অনেক স্টুডেন্ট বলবে স্যার সলভ করতেই পারে না, এই কারণে সলভ করবে না। দেখো তো একটু ধৈর্য রাখো, কি বলছি শোনো। হ্যাঁ, অনেক স্টুডেন্টই বলে, দেখা গেল স্যার গল্প বাদ দাও, কী রয়েছে 2^10 - 3^10। তো সবসময় মাথায় রাখো, যেহেতু এখন 2 এর পাওয়ার 10 রয়েছে, তার মানে নিশ্চয়ই প্রথমটা ছোট সংখ্যা আসবে। যেহেতু পরের সংখ্যাটি বড়, তাহলে নিশ্চয়ই পরে বড় একটি সংখ্যা আসবে। আমি যদি ধরে নিই 2^2 - 3^3 ধরে নিই, আমরা 3^2ই ধরে নিই, 2ই ধরে নিচ্ছি। দেখো মাথায় পাওয়ার সেম, কিন্তু সংখ্যা কিন্তু বড়, তাহলে নিশ্চয়ই এর মানই বেশি আসবে। কীরকম, 2 এর পাওয়ার 2 তার মানে 4, 3 এর পাওয়ার 2 তার মানে 6। অর্থাৎ পরবর্তী সংখ্যাটা যদি বড় থাকে এবং পাওয়ার সেম থাকে, তাহলে সর্বদা পরবর্তী সংখ্যাটাই কিন্তু বড় হবে। তাহলে এখানে 6 আসলো, এখানে প্লাস রয়েছে, যদি যোগ বিয়োগ করি তাহলে কী হবে, -2 বেরোবে। ঠিক একইভাবে যদি আমরা এটাকে সলভ করে দেখব, মাইনাসে অ্যান্সার আমাদের আসবে। আবার একইভাবে 5 রয়েছে, এখানে রয়েছে 6। 5-এর যতই আসুক না কেন, 1000 2000 আসুক না কেন, 6-এর কিন্তু এর থেকে বেশি আসবে। তার মানে সামনে যেহেতু মাইনাস, বড় চিহ্নর সামনে, তার মানে নিশ্চয়ই মাইনাস আসবে। তা যদি আমি ভাগ করি, যেখানে ধরো 2 দিয়ে ধরি, 2 2 -2 -2, তাহলে দেখো মাইনাস কাটা যাবে, তাহলে বেশি কি থাকবে, সাপোজ বলছি 2ও কেটে চলে যাবে। অর্থাৎ দেখো মাইনাস মাইনাস কেটে গিয়ে লাস্টে কিন্তু কোনো পাওয়ার থাকবে না, অর্থাৎ প্লাস হয়ে যাবে। পাওয়ার না থাকা মানে প্লাস, তার মানে সেটা সবসময় ধনাত্মক হবে, নট ঋণাত্মক। এই দুটো সলভ করলে আমাদের নিশ্চয়ই মাইনাসে অ্যান্সার আসবে, এবং এই দুটোকেও সলভ করবে নিশ্চয়ই আমাদের মাইনাসে অ্যান্সার আসবে, এইটাকে ভুলে যাও। তা দেখবে কাটাকাটি করলে কিন্তু মাইনাস মাইনাস উভয় পাশে কেটে যাবে, তার মানে নিশ্চয়ই মাইনাসটা কেটে গেলে কিছুই থাকবে না, অর্থাৎ প্লাস বেঁচে থাকবে। তার মানে আমরা চোখ বন্ধ করে বুঝতে পারছি এটি একটি ধনাত্মক মূলত সংখ্যা হবে। সব সময় আমাদের একটি ধনাত্মক মূলত সংখ্যা হবে। মেবি ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি 7 সমস্ত 8/9কে পরিণত করা হয় একটি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কি দেখিয়ে দিচ্ছি। 7 সমস্ত 8/9, এই যে আমরা ছোটোবেলায় শিখেছি এই দুটোকে গুণ করতে হয়, তারপরে এটাকে যোগ করতে হয়, এটাকেই বলে মিশ্র ভগ্নাংশ। 7 নং 63, 63 8-এ হয়ে যাচ্ছে 71/9, কনভার্ট হয়ে গেল। এর লব 70 + x যদি হয়, তাহলে x এর মান কত? অ্যাকচুয়াল বেরালো 71, বাট হতে হবে কত, 70 + x, অর্থাৎ আমি এভাবে ধরে নিচ্ছি আমাদের কোশ্চেনে বলেছে এত, কিন্তু আমরা অঙ্ক করে দেখলাম আমাদের বের হলো এত, তাহলে x এর মান কত, বিয়োগ করে দাও, অর্থাৎ 1। খুবই একটি সিম্পল অঙ্ক, অর্থাৎ এই নাম্বার অপশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 200 এর কম মৌলিক বৃহত্তম সংখ্যাটি কত? খুবই একটি সিম্পল অঙ্ক, দুটো অপশনই একই রয়েছে, আমি দেখছি যতটুকু। একটা হবে 9, আমি এটাকে 9 ধরে নিচ্ছি। দুটো সংখ্যা সেম রয়েছে, 3 3 দেওয়া রয়েছে, যাই হোক মিস্টেক হয়েছে। 200 এর কম বৃহত্তম, তো মৌলিক সংখ্যা মানেটা কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা নিজে বসলেই তাকে ভাগ করা যাবে। যেমন আমি ধরে নিচ্ছি 3, 3কে কি আমি 1 দিয়েও ভাগ করতে পারবো এবং সেই সংখ্যা অর্থাৎ 3 দিয়েও ভাগ করতে পারবো, তাকেই বলবো মৌলিক সংখ্যা। বাট আমি যদি 4 ধরি, 4কে 1 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, তাহলে কিন্তু এটা মৌলিক নয়। আবার বলছি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা নিজেকে নিজের দ্বারা ভাগ করতে পারবে তাকেই বলবো মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানকার মধ্যে বৃহত্তম 200 এর কম 199 হচ্ছে। তো এখন দেখো 199 সংখ্যা কী কী আকারে ভাঙানো যায়? কোনো আকারেই ভাঙানো যায় না। 199 1 এবং 199 অর্থাৎ নিচে দিয়েই ভাগ করা যায়, অর্থাৎ 199 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে বুদ্ধির অঙ্ক, এগুলো তো কোনো সময় লাগে না, মিলি সেকেন্ড সময় লাগে। যদি 2/11কে
5/14 এর অনন্যক অর্থাৎ রেসিপ্রোকাল দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? এর অনন্যক ভালো করে বোঝো, খুবই একটি সিম্পল আমাদের অঙ্ক দিয়েছে। অনন্যক অর্থাৎ রেসিপ্রোকাল আমরা অলরেডি করেছি ছোটোবেলায়, বাট আমরা প্র্যাকটিস না করতে করতে ভুলে গেছি। আমরা 11-12 অনেকে আর্টস নিয়েছি, আর্টস স্ট্রিম নিয়েছি, কলেজেও আর্টস নিয়ে পড়েছি, এই কারণে অনেকটা দিন আমাদের প্র্যাকটিস না থাকতে থাকতে ভুলে গেছি। রেসিপ্রোকাল মানে হচ্ছে বলছি আমি, যে সংখ্যা থাকবে তার উল্টো, অর্থাৎ উপরে হয়ে যাবে 14, নিচে হয়ে যাবে 5। বোঝা গেল? তাহলে কাটাকাটি তো অলরেডি যাচ্ছে না, তাহলে কী হবে? 14 দুগুণে 28, 5 11 55। সামনে কি রয়েছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। নিম্নের সংখ্যাগুলি থেকে ব্যতিক্রমীটিকে সিলেক্ট করো। এরকম অঙ্ক কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ, এই দেখো, রাতেও গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আমরা দেখেছি। ইভেন এই যে 21 জানুয়ারি এই দিনও অনেক স্টুডেন্টই এটা ভুল করে এসছে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে ব্যতিক্রমীটি চিহ্নিত করো। তার মানে কি? 343। 343টি কি? আমি যদি একটু অঙ্ক আমাদের প্র্যাকটিস করা থাকে তাহলে মনে থাকবে 343 হচ্ছে 7-এর কিউব। মনে আছে তো? হয়তো বা নেই, যাই হোক। 729, 729 কিন্তু আমাদের 9-এর কিউব। আবার 512 আমাদের কিন্তু 8-এর কিউব। কিন্তু 256 কিন্তু আমাদের কোনো সংখ্যার কিউব নয়। 256 কিন্তু কোনো সংখ্যার কিউব নয়, এটা একটা স্কোয়ার সংখ্যা, বাট কিউব সংখ্যা নয়। তার মানে ব্যতিক্রমী তো এটাই, সব সেম, এটাই আলাদা, তার মানে এটি ব্যতিক্রমী, অর্থাৎ ডি নাম্বার রাইট অ্যান্সার। 400 টাকার উপর 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রাপ্ত সুদের পরিমাণের অর্ধেক কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 3 বছরের বার্ষিক 8% সুদের হারে প্রাপ্ত মূলধনের সাথে সমান। তার মানে 4000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত বের করব? একবার আবার বের করব। 3 বছরে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ আমি তো জানি না, তার 8% সুদ হারে কত টাকা হয়, আমি এটা বের করার চেষ্টা করছি। তাহলে তোমরা জানো আমি কী প্রসেসে করি, তোমরা সকলেই জানো। আমি দেখালাম পি এবং এ প্রসেসে কত রয়েছে? 10% রয়েছে। 10%কে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে কী দাঁড়াচ্ছে? 10/100, অর্থাৎ 1/10। তার মানে 10 টাকা যদি আসল হয়, প্রিন্সিপাল হয়, 1 টাকা হবে ইন্টারেস্ট। তার মানে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলে এ কত? 11 টাকা। ঠিক আছে, কত বছরের কথা বলেছে? 2 বছর, অর্থাৎ মাথায় দিয়ে দিলাম 2 বছর। তাহলে 10-এর স্কোয়ার করলে কত? 100। 11 স্কোয়ার করলে কত? 121। এটা হচ্ছে আমাদের অঙ্ক অনুযায়ী, এটা আমার অঙ্ক অনুযায়ী বের হলো 100 টাকা এবং 121 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে 4000 টাকা, তার মানে এটা 100 টাকা নয়, এটা কত? 4000 টাকা। তাহলে এটা কত? এখানে তাহলে কত মাল্টিপ্লাল হলো? 4 মাল্টিপ্লাল হলো। তাহলে 40 মাল্টিপ্লাল হলো। তাহলে নিশ্চয়ই এখানেও 40 মাল্টিপ্লাল হবে। আমরা সকলে জানি এটা যদি অনুপাত ধরি, অনুপাতের 2 প্রান্তে যেই সংখ্যা দিয়ে গুণ করি না কেন সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, যেই সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তোমরা সকলেই জানো। যদি গুণ করে নিই তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 4, এত টাকা। সুদ কত বের হলাম? সুদ বের হলো 840 টাকা। এটা কি চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করলাম। কি বলেছে? প্রাপ্ত সুদের অর্ধেক, অর্থাৎ 840-এর অর্ধেক কত? 480 টাকা। সরি 800, ওইভাবে করার দরকার নেই, আমি একবারই করছি। যাও, হ্যাঁ, কি বলেছে? কিছু পরিমাণ অর্থের, অর্থাৎ আমি ধরে নিচ্ছি x টাকার 3 বছরের বার্ষিক সুদ, অর্থাৎ পি টি আর ইন্টারেস্ট 8 টাকা বাই 100। এটি কি? এই চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত? 840, এর অর্ধেক 2। ক্লিয়ার? 2 দিয়ে 50, ঠিক আছে। তারপরে কি দিয়ে কাটা যায়? আমি ইসে করছি, 2 দিয়ে কাটছি 4, 2 দিয়ে এখানে 25, 4 দিয়ে যদি কাটছি তাহলে হচ্ছে আমাদের 210, 3 দিয়ে যদি আবার কাটছি তাহলে এখানে আছে আমাদের 70। তাহলে এক্সের মান কত বের হলো? 25 × 70, 70-এর 0, 5 সাথে 35-এর 5, হাতে হলো 3, সাথে 17, অর্থাৎ 1750 টাকা।
তার মানে এই আমি সরল সুদে কত টাকা রেখেছিলাম, 1750 টাকা রেখেছিলাম। অর্থাৎ তবে অর্থের পরিমাণ কত, কার অর্থ, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ বলেছে, তার মানে সরল সুদের অর্থের পরিমাণ হচ্ছে 1750 টাকা, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমার শরীরটা খারাপ, এই কারণেই আমি কথাগুলো একটু আস্তে বলছি। যাদের একটু সমস্যা হবে তারা কিন্তু একটু হেডফোন লাগিয়ে নিতে পারো এবং ফুল সাউন্ড করে নাও। মোবাইলের স্পিকারে যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কী করতে পারো, হেডফোনটা ইউজ করতে পারো, খুব সুন্দর আওয়াজ পাবে তাহলে। ওকে চলো, এখন যদি আমি এডিট করে সাউন্ডটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু সেটি কী হয়ে যাবে, ফেটে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি এবিসি একটা ত্রিভুজ আছে, তার সি কোণ হচ্ছে সমকোণ। আমি একটা ত্রিভুজ আঁকছি, তার মানে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, যার সি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এটা সি হবে, তাহলে এটা হবে এ, এটা হবে বি। যেখানে সিডি লম্ব এবি, সিডি কি এবির উপর লম্ব, তার মানে এখানে একটা বাহু রয়েছে, এই বাহুটার উপর লম্ব কি সিডি। এ যদি 55 ডিগ্রি হয় তাহলে এসিডি অর্থাৎ এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, মেবি ক্লিয়ার? ওকে, মনে রাখবে যখনই আমি যদি লম্ব টানি, কোনো সরলরেখার উপর লম্ব টানি বা এই সাইনটা আমরা দেখতে পারি, তার মানে লম্বটা কি সমানভাবে ভাগ করা হয়েছে, তার মানে এই জায়গাটাও 90, এই জায়গাটাও ভাই 90, কেননা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এই সাইনটা দেওয়াই রয়েছে। এবং যদি বলে দেওয়া ভাষায় লেখা থাকতো লম্ব, তার মানে বুঝতাম লম্বটি কী গেছে, সোজা সমান গেছে, 90, তার মানে এটা 55, এটা 90, তাহলে এটা কত, একটি ত্রিভুজের মান হয় 180 ডিগ্রি, মাইনাস এটা 55, এটা 90, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত, 145 ডিগ্রি, অর্থাৎ 35 ডিগ্রি। তাহলে এসিডি এর মান কত, 35 ডিগ্রি, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 24 কি বলেছে, একজন ডিলার 200 কুইন্টাল গম প্রতি কুইন্টালে 1200 টাকা করে ক্রয় করে। তিনি 10,000 টাকা ব্যয় করে পরিবহন এবং সংরক্ষণে, তার মানে একটি লোক 200 কুইন্টাল গম কিনলো, সে 1200 টাকায় কিনলো, তার মানে টোটাল সে কত টাকা তার খরচ হলো কিনতে, তার খরচ হলো 2,40,000 টাকা। এটা কিন্তু আমাদের সিপিতে পড়ছে। এবং সংরক্ষণ কত টাকা করলো, সংরক্ষণ এবং যাতায়াত খরচ হলো তার 10,000 টাকা, অর্থাৎ তার কস্ট প্রাইস অর্থাৎ তার ক্রয় মূল্য পড়ে গেল 2,50,000 টাকা। এখন সে কী করলো, সেই পরিমাণ গম 13 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করেন। প্রথমে বুঝতে হবে সেই গম 13 টাকা প্রতি কেজি। তো আমি চাইলে এখানে কুইন্টালটাকে কেজিতে পরিণত করতাম, বাট দরকার নেই, অলরেডি করে এসেছি আমরা। তো এখন কি করছি, প্রথমে 200 কেজি, মাথায় রাখবে 1 কুইন্টাল ইজুকাল টু 100 কেজি। ঠিক আছে, 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 200 কেজি, 200 কুইন্টাল তার মানে কত কেজি, 2, 1, 2, 3, 4, 2, 2, 4, হ্যাঁ, তাহলে 20,000 কেজি। এখন 20,000 কেজি গম প্রত্যেক কেজিতে কত টাকা করে বিক্রয় করলো, 13 টাকা করে, অর্থাৎ টোটাল তার বিক্রয় হলো 13 দুগুণ 26, 1, 2, 3, 4, অর্থাৎ 2,60,000 টাকায় বিক্রি করলো। তার মানে বুঝতে পারছি তার সে কিনেছিল এত টাকাতে, বিক্রয় করলো এত টাকাতে, তার কত % লাভ হলো, নিশ্চয়ই বুঝতে পারছি 10,000 টাকা লাভ হলো। এখন 10,000 টাকা কার মধ্যে লাভ হলো, সবসময় মনে রাখবে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত, 2,50,000 টাকা। 3টা শূন্য 3টা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আর এখানে কি থাকবে, শতাংশের জন্য 100, 25 দিয়ে 4 25 100, 4 1 4, অর্থাৎ 4% তার লাভ হলো। সবসময় মাথায় রাখবে কোনো দিনও দোকানদারেরা নিজের ক্রয় মূল্যের কমে তোমাকে বিক্রয় করবে না, যতই সে বলুক না কেন স্যার বা ম্যাম আমি কেনা দামে বিক্রয় করছি, সবসময় মাথায় রাখবে সে নিশ্চয়ই 1 টাকা হলেও বা 50 পয়সা হলেও সে ইনকাম করবে সেখান থেকে। যদি ঘনকের একটি বাহু 9√3 হয় তাহলে তার কর্ণ কত হবে, খুবই একটি সিম্পল অঙ্ক। ঘনকের বাহু 9√3, আমরা ঘনকের কর্ণের ফর্মুলা শিখেছি কি বলতো, বাহু √3, বাহু অলরেডি দেওয়াই রয়েছে 9√3 × 3। দেখবা যখনই রুটের মধ্যে কোনো জিনিস গুণ হয় এবং সেই জিনিসটি যদি একই সংখ্যা থাকে সেটি কি একটা বেরিয়ে আসে। আমি কিছুক্ষণ আগে করলাম, রুটের মধ্যে যদি 2টো 3 হয় তাহলে একটা 3 বেরিয়ে আসবে, অর্থাৎ 9 × 3, 3 নং 27। দেখো এই কোশ্চেনটা করতে আমার 1টা 2টো 3টে 4টে লাইন ইউজ হলো, কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেনটা কিন্তু আমাদের মাইন্ডে, আমরা মুখে মুখেই করে দিতে পারবো,
এই কারণে অনেক অঙ্কই বোঝানোর জন্য আমি একটু ডেসক্রিপটিভভাবে তোমাদের করিয়ে দিই। অনেক স্টুডেন্টরাই বলে স্যার এত বড় অঙ্ক হচ্ছে কেন? জাস্ট মাথা ঠান্ডা করে অঙ্কটি বোঝো, প্র্যাকটিস করো এবং দেন তারপরে নিজে শর্টকাটভাবে করার চেষ্টা করো। যাদের মাইন্ড ক্যালকুলেশন হচ্ছে না অন্ততপক্ষে একটি লাইন করে করার চেষ্টা করো, কিন্তু এই পুরোটি করতে গেলে কিন্তু তুমি পরীক্ষায় সময় পাবে না। হলো? অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস 11xy প্লাস কত 24y স্কোয়ার। ঠিক আছে, একটি সুন্দর একটি অঙ্কের উদাহরণ। একটি হচ্ছে এর উৎপাদক হবে, অর্থাৎ এটা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার থেকে অঙ্কটি দিয়েছে। আমরা অনেক স্টুডেন্টরা, অনেক ভাই এবং বোনেরা, আমার প্রিয় বাচ্চারা, তারা কি করবে, এটাকে ভাঙাবে, অর্থাৎ মিডিল টার্ম করবে। কিন্তু মিডিল টার্ম করার কোনো প্রয়োজন নেই ভাই, একটু জাস্ট মাথা খাটাও। আমরা এক্সকে ধরে নেব 1 এবং ওয়াইকে ধরে নেব 1, 1 1 ধরে নেব, কেননা 1 এমন একটি সংখ্যা সব সংখ্যার সাথেই মিশে যেতে পারে। তাহলে 1 স্কোয়ার আসলো 1, 11 1 ইন্টু 1, তাহলে 11 1 11, 24 1 24, তাহলে কত হয়ে গেল? 24 1 হয়ে গেল 25, 25 আর 11 হয়ে গেল 36। হয়ে গেল, এটুকু ক্লিয়ার? দেখো আমি মুখে মুখে গেলাম মাইন্ড ক্যালকুলেশন করে। এক্সের মান ধরলাম 1 অর্থাৎ 1 এবং ওয়াইয়ের মান ধরলাম 1। এইভাবে ধরে আমরা প্রথমে পুরোটিকে অ্যাড করে নেব, টোটাল প্লাস করে নেব, অর্থাৎ 36 বের হলো। এখন তুমি অপশন টেস্ট করে দেখো, আমি যদি এখানে 1 ধরছি, এখানে 1 ধরছি, তাহলে কি অ্যান্সার মিলছে? তাহলে 1 মাইনাস 8, 1 মাইনাস 8, দেখো বুঝতেই পারছি এখানে যেহেতু মাইনাসের বড় সংখ্যা রয়েছে মাইনাসের পাশে, তার মানে নিশ্চয়ই মাইনাসে অ্যান্সার আসবে, তাহলে এটা আমাদের অবভিয়াসলি হবে না। এটা করে দেখছি, এখানে যদি 1 ধরছি, তাহলে 1 প্লাস 8 1 8, এখানে হয়ে গেল 9, এই পার্টটা হয়ে গেল 9, আর এই পার্টে কত হলো 1 প্লাস 3y, অর্থাৎ হয়ে গেল 3 আর 1 4। দেখো 4 নং 36, কি মিলল তো? তার মানে এটি হয়ে যাবে এর উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদক x প্লাস 8y ব্র্যাকেটে x প্লাস 3y। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আবার ভুল করে কি করে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করে। এক্স দিয়ে একে গুণ করবো, তারপরে একে গুণ করব, ওয়াই দিয়ে একে প্রথমে গুণ করব, তারপরে একে গুণ করব, তাহলে কিন্তু হবে অ্যান্সার, ভুল না, কিন্তু সময় লাগবে। প্রত্যেকটা এইভাবে যদি বের করতে চাও না, তোমার আধা ঘন্টা এখানেই লেগে যাবে, আর অ্যান্সারটাও ঠিকঠাক মেলাতে পারবে না এবং পরীক্ষায় ভুল হয়ে যাবে। বালাজি তার বিনিয়োগের 1/7 বিনিয়োগ করে 4% হারে, 1/2 অংশ 5% হারে এবং বাকি অংশ 6% হারে বিনিয়োগ করে 1 বছরের জন্য। ভাই হলো 1 বছরের জন্য সে মোট 30 টাকা সুদ পায়, তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? খুবই সিম্পল, জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা করতে পারবো। প্রথমে বলেছে 1/7 এবং তারপরে বলেছে 1/2 এবং তারপরেরটা বলেছে বাকি। আমি তো জানি না ভাই বাকিটা কি, জাস্ট নিচের দুটো হরগুলোকে লসাগু করে দাও। তার মানে হরগুলো হচ্ছে কত, লসাগু করলে 14, তারপরে 1/7 ইন্টু 14, তার মানে ধরে নিচ্ছিস সে 2 টাকা কত 4% সুদে বিনিয়োগ করেছে। আবার 1/2 ইন্টু 14, অর্থাৎ কত 60 টাকা সে কী করলো বলেছে কোশ্চেনে 5% সুদের হারে। এবং বাকি টাকা, টোটাল টাকা তো আমাদের 14 টাকা, এটার আমার অঙ্ক অনুযায়ী, অন্য কে কীভাবে করলো আমি দেখব না, আমার অঙ্ক অনুযায়ী টোটাল টাকা হচ্ছে 14 টাকা। আর এরকম অঙ্কের ক্ষেত্রে কি করবে, এই ঘরগুলো লসাগু করে দেবে। যদি বাকিটা লেখা থাকতো 1/3 বা 1/2 বা 1/5 বা 1/8, তাহলে হয়ে যেত, বাট লেখা আছে বাকি। যাই হোক, বাকি থাকুক বা কোনো ফ্র্যাকশন থাকুক, আমরা কি করব সবসময় হরগুলোকে লসাগু করে দেব, লসাগু করে প্রত্যেকটির সাথে গুণ করে দেবো। তার মানে এখানে গুণ করলে এখানে আসছে 2, 7 2 14, এখানে করলে 7, তার মানে 14 টাকার মধ্যে 7 আর 2 9 টাকা, 9 টাকা অলরেডি খরচ করে ফেললো, তাহলে বাকি কত থাকবে? বাকি আমাদের থাকবে 5 টাকা। এখন এই 5 টাকা কী করলো, 6% হারে 1 বছরের জন্য বিনিয়োগ করলো, সে মোট 730 টাকা সুদ পায়। তাহলে একই রকমভাবে 2:7:5, ওই প্রথমের দিকে একটা অঙ্ক করেছিলাম আমরা স্টুডেন্ট, বয়েজ এবং গার্লস, কী করেছিলাম অঙ্ক করার জন্য আমরা শূন্য একটা এক্সট্রা নিয়েছিলাম। তাহলে এখানে ধরে নিই 20, এখানে ধরে নিই 70, এখানে ধরে নিই 50। এখন এর যদি 4% বের করার চেষ্টা করি, তাহলে 20 ইন্টু 4/100, এই তাও আবার ফ্র্যাকশন আসছে। তাহলে কি করছি আমরা 3টা শূন্য ধরে নিচ্ছি, 2টো শূন্য এক্সট্রা,
আর কাটাকাটি করলে তো কিন্তু 2:7:5 আমাদের আসছে, তার মানে একটা শূন্য এক্সট্রা নিয়ে নিলাম। দেখো এখন অঙ্কটা করতে মজা হবে ভালো। এখানে 700 টাকার কত 5% হারে, অর্থাৎ 5/100। আর এখানে 500 টাকার কত 6% হারে। দেখো 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, কি মজা হচ্ছে তো। হ্যাঁ, তাহলে প্রথমে 8 টাকা, তারপরে 5 7 35 টাকা, তারপরে 5 6 30 টাকা। দেখো যদি আমি 20 ধরে করতাম অথবা 2 ধরে করতাম তাহলে কিন্তু আমাদের অবভিয়াসলি ফ্র্যাকশনে অ্যান্সার আসতো, যেটা আমাদের ক্যালকুলেশন করতে একটু হলেও জটিলতা সৃষ্টি করতো। বাট আমরা কি করলাম, সেই 2টাকে 60টাকে 5টাকে 100 দিয়ে গুণ করে দিলাম 3টিকে। আর তোমরা জানো অনুপাতের একটি অংশে যা দিয়ে গুণ হবে সবগুলোতেই সেম টু সেম দিয়ে গুণ হবে। অর্থাৎ সে কত টাকা সুদ পেল, দেখো তো আমাদের অঙ্ক হিসাবে সে এত টাকা সুদ পেল, অর্থাৎ টোটাল কত টাকা পেল 30 + 35 হয়ে যাচ্ছে 65, 65 8 হয়ে যাচ্ছে আমাদের 73 টাকা, অর্থাৎ 73 টাকা। আমি একটু সাইট মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে একটু ব্যাক করে দেখতে পারো, ভিডিওটি পজ করে তুলে নিতে পারো প্রথমে। আমি এটা মুছে দিচ্ছি, কারণটা হচ্ছে জায়গাটা শর্ট হচ্ছে আমার। তার মানে সে কী করলো 73 টাকা সুদ পেলো, কিন্তু বইয়ে আমাদের বলেছে 730 টাকা সুদ পেয়েছে, কিন্তু বইয়ে বলেছে 730 টাকা সুদ পেয়েছে। তাহলে একে কত 730/73, আমি একদম বাচ্চা লেভেলের অঙ্ক করাচ্ছি। তাহলে টোটাল কত টাকা দেখো, 7 5 12 আর 2 হচ্ছে কত 14, তার মানে 1400 টাকায় সে কত টাকা সুদ পাবে। এখানে দিলে কাটাকাটি করলে 10, অর্থাৎ টোটাল টাকার পরিমাণ হয়ে যাচ্ছে আমাদের 14,000 টাকা। মেবি ক্লিয়ার? একটি পরীক্ষায় ছাত্রদের প্রাপ্ত নাম্বারের তালিকা নিচে দেওয়া হলো। একটি পরীক্ষায় হয়েছে কিছুজন ছাত্র রয়েছে তাদের প্রাপ্ত তালিকা দেওয়া হলো। ক্লাসে গড় নাম্বারের +2 এবং -2 রেঞ্জে কতজন ছাত্রী রয়েছে। তাহলে প্রথমে গড় বের করে নিই। গড় বের করার ফর্মুলা কি, সংখ্যাগুলোকে যোগ করে দাও। 38 + 21 + 19 + 24 + 26, 24 আবার লিখলাম 26। কটা সংখ্যা রয়েছে আমাদের কাছে? 8টি সংখ্যা রয়েছে। যদি আমি যোগ করে দিই কীভাবে, শর্টকাটভাবে কীভাবে যোগ করবে দেখো, 23 আর 2 হচ্ছে 25, 25 আর 15তে আমাদের হয়ে গেল কত, এইটুকু জায়গা হয়ে গেল 40, 38 তো রয়েছে বাদ দাও। 20 আর 19 এই দুটোকে যোগ করলে আমাদের 40, আর 26 আর 24কে যোগ করলে আমাদের হচ্ছে 50। তাহলে 50 90 130, তাহলে 168/8। তাহলে গড় নাম্বার কত আসলো? গড় নাম্বার আমার আসলো 21। এখন বলেছে ক্লাসে গড় নাম্বারের +2 এবং -2 রেঞ্জে কত রয়েছে। +2 মানে কি 21 + 2 অর্থাৎ 23, 21 - 2 অর্থাৎ 19। তার মানে 19 থেকে 23-এর মধ্যে কতজন ছাত্র রয়েছে দেখো তো। 19 থেকে 23-এর মধ্যে এই একটি, এই দুটি, আর কী কী রয়েছে এই 3টি। তার মানে ক্লাসে গড় নাম্বার তো বের হলো 21, এর +2 এবং -2 রেঞ্জে কতজন ছাত্র রয়েছে? 3 জন, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি একটি ডিআই তুলে ধরলাম তোমাদের সামনে। এই ডিআইও কিন্তু পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট, একটি অ্যারিথমেটিকের একটি পার্ট। দেখো কি বলেছে, নিচে দেওয়া টেবিলে এক পরিবারের বিভিন্ন খাতে খরচের তালিকা দেওয়া হলো। দুবার নিচে হয়ে গেছে, দেওয়া হলো। যদি খাদ্য বাবদ দেয়, ব্যয় খাদ্য বাবদ ব্যয় বাদে অন্যত্র সব ক্ষেত্রে ব্যয় অর্ধেক করা হলে তাহলে খাদ্য বাবদ ব্যয় মোট ব্যয়ের কত শতাংশ? খাদ্য বাবদ তো 4000 টাকা, তাহলে প্রথমে কি করছি বলেছে বাকি ব্যয়ের অর্ধেক, তাহলে 2500-র অর্ধেক কত? আমরা কিন্তু এভাবেও করে নিতে পারি। 2500-র অর্ধেক 1250, 1500-র অর্ধেক 750, এর অর্ধেক 200, আর এর অর্ধেক 800। প্লাস করে দাও, প্লাস করলে আমাদের আসছে 3000। তাহলে কি বলেছে, অর্ধেক করা হলে খাদ্য বাবদ ব্যয় মোট ব্যয়ের কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো খাদ্য বাবদ ব্যয় 4000 টাকা আর মোট ব্যয়ের অর্ধেক 3000 টাকা, কত শতাংশ বৃদ্ধি পাবে? বুঝতেই পারছি 1000% বৃদ্ধি পাবে, অর্থাৎ 1000 কত থেকে 3000 থেকে ইন্টু 100। 0 0 3 0 3 0 কেটে যায়,
যদি আমি ভাগ করে দিই, ভাগ করলে কিন্তু আমাদের 33.33% আসবে, কিন্তু কোশ্চেনে বলেই দিয়েছে অলরেডি আসন্ন মান হিসাবে করতে হবে। তার মানে আমি অ্যান্সার লিখে দিতে পারি 33%, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। খুবই একটি সিম্পল একটা জিআই দিয়েছে আমাদের, A1 B 27 C 125, বুঝতে পারছি 1 করে বাড়ছে, অর্থাৎ নিশ্চয়ই আমাদের ডিতে অ্যান্সার হবে, সি হবে না কখনোই। এখন দেখো এককে আমি যা খুশি তাই লিখতে পারি, কিন্তু 27কে কী লিখতে পারি বলো তো? তাহলে দেখো 125ও দেওয়া রয়েছে, তাহলে আমরা কী বুঝতে পারছি? এটা হচ্ছে 1-এর কিউব, এটা হচ্ছে 3-এর কিউব, এটা হচ্ছে 5-এর কিউব। তো কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে কত কিউব হবে? আমরা বুঝতে পারছি 7-এর কিউব হবে। এখন দাদা 7-এর কিউব কত আমি তো জানি না, আমি পরীক্ষায় কিভাবে করব? তখন একটা জিনিস মাথায় রাখবা, 7 7 কত? 49, 49 সাথে আবার 7 গুণ, পুরোটা করতে হবে না। 7 নং 63, অর্থাৎ লাস্টে 3 আমাদের আসবেই। তার মানে দেখো কোন অপশনে 3 রয়েছে, দুটো অপশনে 3 রয়েছে, কিন্তু এটা তো প্রথমেই কেটে দিলাম, তার মানে এটাই ঠিক হবে আমাদের, ডি 343, এখানে হয়ে যাবে ডি 343 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, ক্লিয়ার তো? তো অবশ্যই আমি কিন্তু কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি দেখে কতটুকু তোমরা শিখতে পারছো। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাতে পারো। 21 জানুয়ারি 2021 এর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপারটি আমি তুলে ধরেছি। এছাড়াও আমি তোমার চ্যাপ্টার বেসিসে কতগুলো অঙ্ক করাচ্ছি, যেমন প্রিভিয়াস ভিডিওতে আমি এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারের অঙ্ক করিয়েছিলাম, যেগুলো আরআরবির জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক। সেই ব্যাপারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের করিয়ে দিয়েছি, সেটা চাইলেও তোমরা দেখে নিতে পারো।